আমাকে আমার মতো থাকতে দাও। কই আর থাকতে পারলাম নিজের মতো। কে শুনে কার কথা। সকাল সকাল মা আমার এসে হাজির। বুঝতেই পারছি কোনো একটা প্যাঁচ লাগাতে আসছে। যেই বলা সেই কাজ। বাজান এত সকাল পর্যন্ত ঘুমাতে নেই, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করবে চলো। আমি নিজেকেই নিজে চিমটি কাটলাম। আমি ঠিক আছি তো? চিমটি কাটতেই কি ব্যথা! না, আমি তো ঠিকই আছি। কিন্তু মা আমার সকাল ৬টার সময় এসে বলছে অনেক সকাল হয়েছে। ব্যাপার কি? যেখানে সকাল ১০টার আগে আমি ঘুম থেকেই উঠি না। বুঝতে আর বাকি রইল না জননী আমায় আজ কোনো প্যারায় ফেলেই ছাড়বে। জননীর তলব বানতে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেলাম। তানবীর, আজ তোমার কোনো কাজ আছে? আম্মুর ঝামেলা থেকে বাঁচতে আম্মুকে বলেই ফেললাম, আজ আমার অনেক কাজ আম্মু। ও, আপনাদের তো এখনো বলাই হয়নি আমি কি কি সারাদিন কাজ করি। তাহলে শুনে রাখুন, আমার মতো ভদ্র ছেলে আর একটাও পাবেন না। সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ২-৩টা গার্লফ্রেন্ড। থুক্কো, গার্লফ্রেন্ড কেন হবে? শুদ্ধ ভাষায় বান্ধবী। ভদ্র ছেলেরা গার্লফ্রেন্ড বলে না, বান্ধবী বলে। বান্ধবীদের নিয়ে দিনকাল বিন্দাস চলছে। আম্মু রেগে গিয়ে বলল, ওই তানবীর, তোর কাজের গুল্লি মারি। আজ তোমাকে আমাদের সাথে মেয়ে দেখতে যেতেই হবে। 6 মাস ধরে তুমি আমাদের ঘুরাচ্ছ, তুমি যাবে, নয়তো বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবে। কি আর বলবো, আমার আম্মু আবার ওপরওয়ালার এক নাছোড় বান্দি। যা বলেন তা করেই ছাড়েন। আম্মুর কথায় বিরোধ করার সাধ্য আমার ছিল না। আজ 6 মাস ধরে বিয়ে করব করব বলে তাদের ঘোরাচ্ছি। আজ বাড়ির যে অবস্থা, তাতে আজ আমার আর রক্ষা নেই। নয়তো বাড়ি ছাড়া করেই ছাড়বে। নরম সুরে বললাম, আপনার হুকুম আমি মানতে রাজি আম্মু, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বাজান আমার সোনার টুকরা? আম্মু, আমি মেয়ে দেখতে যাব না। আপনারা যার সাথে বিয়ে দেবেন তাকে মেনে নিতে আমি বাধ্য। কথাটি নরম সুরে বললেও মনের ভেতর হাজারটি রাগ নিয়েই কথাটি বলেছি। কেননা আমার জীবনের ৩২টা বাঁচানোর চেষ্টা করছে। কথাটি শুনে জননী আমার খুশিতে গদগদ হয়ে বলতে লাগলো, এই না হলে আমার ছেলে। কথাগুলো বলেই মা বোন ভাই ভাবে মিলে আমার জীবনের ১৪টা বাজাতে গেল। রাতে জননী আমার ঘরে এসে হাজির। বাজান কি করছেন? বসে আছে আম্মু, আর অন্যের বউয়ের সাথে চ্যাটিং করছে। ভালা করছেন, কি বললেন বাজান? বললাম, বন্ধুদের সাথে চ্যাটিং করছি। ও আচ্ছা, বাজান বোমা কিন্তু আমরা পছন্দ কইরা লাইছি। ভালা করছেন আম্মু। বাজান বন্ধুদের দাওয়াত দেন কেমন? কিসের দাওয়াত আম্মু? আপনার বিয়ের দাওয়াত আব্বাজান। তড়িঘড়ি করে বললাম, কন কি আম্মা যান? কবে? কখন? আব্বাজান সামনে শুক্রবার জুম্মাবাদ আপনার বিয়ে। এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করলেন কেন আম্মা যান? বাজান যে হারে আপনি বৌমা বানাচ্ছেন, না জানি কখন সবগুলা বাড়িতে চলে আসে। আর শুভ কাজে এত দেরি করতে নেই আব্বাজান। শুদ্ধ ভাষায় কথাগুলো বলেই জননী মুচকে একখানা হাসি দিয়া আমার ঘর থেকে চলে গেলেন। মায়েরা হালাইছে, তার মানে বুঝতে আর বাকি রইল না আম্মু আমার মোবাইল থেকে ভালো কাজগুলোর ব্যাপারে তার নিজ চক্ষু দ্বারা অবগত হইয়াছেন। দেখতে দেখতে আর কি, দিন তো বসে থাকে না। আমার বিয়ের দিনও চলে এলো। ভাবলাম বান্ধবীদের একটু জানিয়ে দিই। যেই বলা সেই কাজ। এফবিতে গিয়ে স্ট্যাটাস দিলাম, জীবনের মহা ঝামেলায় আবদ্ধ হচ্ছে, সবাই দোয়া করবেন। আমার ছোট বোন, তবে হ্যাঁ, ভাবসাব দেখলে মনে হয় সেই আমার বড়। কমেন্ট করছেন, ভাইয়া চিন্তার তো কোনো কারণ নেই, ভাবিকে আজকে নিয়ে আসছি তোমার ঝামেলা মুক্ত রাখার জন্য। কেমনটা লাগে?
এরা আমারে এমনিতেও ভালো থাকতে দেয় না, আবার এফবিতেও শান্তিতেও থাকতে দিবে না। জুম্মার নামাজ পড়ে এসে সবাই আমাকে বিয়ে করানোর উদ্দেশ্যে রওনা দিল। আপনাদেরও দাওয়াত দিলাম, আমার সাথে বরযাত্রী হয়ে পাশেই থাকুন। কি আর করার, বিয়ে নামক বন্ধনটি আমাকেও ছাড়ল না। অবশেষে আমাকেও আমার ইচিং বিচিং ছন্নছাড়া জীবনে কোনো এক মেয়ের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হবে কিছুক্ষণ পরেই। অবশেষে 2 ঘন্টার পথ অতিক্রম করার পর বিয়েবাড়িতে উপস্থিত হলাম। গেটের সামনে যেতেই দেখি ইয়া বরফ একটি লাল ফিতা বাঁধা। ফিতার ওপরে খেয়াল করলাম অনেকগুলো ছেলে মেয়ে দাঁড়ানো। ফিতা কেটে নাকি ভেতরে প্রবেশ করতে হবে। ফিতা কেটেই ভেতরে প্রবেশ করলাম। ওরা এমনি এমনি ভেতরে প্রবেশ করতে দিল না। আমার দুলাভাইয়ের গরম পকেটটা নরম করেই ভেতরে প্রবেশ করতে দিল। বিয়েবাড়ির লোকদের এরকম অনাচারগুলো দেখে কিছু বলতে মন চাইলেও বলতে পারলাম না। সবগুলোর টাকা মারার ধান্দা। কারণ ভাবি আমাকে একখানা রুমাল দিয়া বলিয়া গেছেন বরদের নাকি মুখে রুমাল দিয়ে থাকতে হয়, নয়তো তাদের নাকি বর্বর মানায় না। আজ এটা সব ব্যাপার স্যাপার। কি আর করার, বাধ্য ছেলের মতো মুখে একখানা রুমাল দিয়ে মফিজের মতো বসে থাকতে লাগলাম। কাজী মশাই তিনি তার আপন মনে আমাদের বিয়ের কাজগুলো সম্পূর্ণ করতে থাকলেন। কিছুক্ষণ বাদেই এবার হুজুর এসে আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি কামনা করে সবাইকে নিয়ে মোনাজাত করে দিলেন। এবার আপনাদের ভাবিকে নিয়ে বাড়িতে ফেরার পালা, মানে আমার বউ আপনাদের ভাবি। বিদায়ের সময় ঘনিয়ে আসতেই বিয়ে বাড়ি এখন মৃত মানুষ মরার বাড়িতে পরিণত হতে লাগলো। এখন আমার কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। বউ আমার এমন কান্না জুড়ে দিল যা দেখে পুরো থ মেরে গেলাম। সেই সাথে তো তাদের বাবা মা ভাই ব্রাদার আছেই। যাক, শেষমেশ সবাইকে বুঝিয়ে তাদের থেকে বিদায় নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের ভেতরেই বাড়িতে ফিরলাম। প্রতিবেশীরা সবাই আপনাদের ভাবিকে দেখতে আসছে, আর দেখে যাবার পথে সবাই আমার আম্মুর কাছে সুন্দর ও শুদ্ধ ভাষায় বলে যাচ্ছেন, তোমার আদরের বাদর ছেলে একটি লক্ষ্মী মিষ্টি বউ পেয়েছে। কেমনটা লাগে? আমার বউ দেখে যাচ্ছে, আবার আমাকেই বাদর বানাই যাচ্ছে। শুদ্ধ ভাষায় আলগাবাস। ওপরওয়ালাই ভালো জানেন আরও কত সুন্দর সুন্দর বাণীগুলো শুনতে এখনো বাকি আছে। রাত অনেক হতে চলল, এখন বাসর ঘরে যাবার পালা। কেমন জানি একরকম ভয় ভয় অনুভূতি হচ্ছে। অপরিচিত এক মেয়ের সাথে রাত কাটাতে হবে, এরকম অনুভূতি আগে কখনো ফিল করিনি। যদিও আমি আমার আগের গার্লফ্রেন্ড থুক্কো বান্ধবীদের সাথে পার্কে কফি শপে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছি, কিছু মনে হয়নি। কেন যে আজ এমন ফিল হচ্ছে কিছুই বুঝছি না। নিজেই নিজেকে বোঝাইতে লাগলাম, আরে বেটা তানভীর, তুই না পুরুষ, এগুলো তোর কাছে কোনো ব্যাপারই না। তোর না কত বান্ধবী ছিল, এগুলো তুই কি ভুলে গেলি? আজকাল নিজের বিবেকও ধোঁকা দেওয়া শুরু করেছে। আজকের মতো দিনেও বিবেক আমার বান্ধবীদের কথা মনে করে দিয়ে কষ্ট পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। নিজের বিবেককে আর কিছুই বললাম না। বাড়ির সবাই যখন সুযোগে সদ্ব্যবহার করেছে, তুই আর বাদ যাবি কেন? ইতিমধ্যেই বন্ধু আমার জাকারিয়া ওরফে জাক্কুর ফোন। হ্যালো, কি বলবি বল। মন দিয়ে শোন, আস্তে আস্তে কুল, গভীরভাবে আস্তে করে। আরে ধুর বেটা, তোর টিপস আমার লাগবে না। তোর টিপসগুলো তোর বইয়ের ওপর প্রয়োগ কর ভালো করে, তাহলে তোকে আর মাঝরাতে ঘরের বাইরে থাকতে হবে না, ঘরেই থাকতে পারবি। বলেই ফোনটি বন্ধ করে দিলাম, নয়তো হারামিগুলো সারা রাত ফোন দিয়ে জ্বালিয়ে মারবে। পেছনে ঘুরতেই দেখি দুলাভাই আমার এসে হাজির। দুষ্টু একখানা হাসি দিয়ে বলে গেল, কি ভাই, বাসর ঘরে ঢুকতে এত দেরি কেন? বিড়াল মারার শখ নেই বুঝি? শুভ কাছে দেরি করতে নেই, তাড়াতাড়ি ঘরে যাও, তোমার জন্য অপেক্ষা করছি। বাসর ঘরে ঢুকতেই দেখি কে যেন অপরূপ সৌন্দর্যর মায়াবিনী এক আলো ছড়াচ্ছে। মুগ্ধ হয়ে কিছুক্ষণ চেয়ে থাকতেই কে যেন সালাম দিল। আসসালামু আলাইকুম। এই যে মিস্টার, এইভাবে কি দেখা হচ্ছে শুনি?
হক চকিয়ে আমি বললাম, কই কিছু না তো। ওয়ালাইকুম আসসালাম। তোতলাতে তোতলাতেই সালামের জবাবটা দিলাম। এই প্রথম কোনো মেয়ের ওপর এইভাবে ক্রাশ নামক অখাদ্য খেলাম। হ্যাঁ, এখনকার শিক্ষিত সমাজের ছেলেমেয়েরাও এই অখাদ্য খাবারটি বেশি খায়। আমিও তার ব্যতিক্রম হলাম না, তাও আবার নিজের বউয়ের ওপর। কিভাবে একটা মেয়ে এত সুন্দর হতে পারে, প্রশংসা না করে আর পারলাম না। বলতেই হয়, আমার জননীর পছন্দ আছে। বেহায়া মন আমাকে স্মরণ করিয়ে দিল, কিরে তানভীর, কি করছিস তুই এগুলো? হ্যাঁ, তোর না কত বান্ধবী ছিল, এগুলো তুই ভুলে গেলি এক মুহূর্তেই, এক দেখাতেই? তুই কি তোর ক্যারেক্টার ভুলে গেলি? তাই তো, আমি আবার কম কিসে? হ্যাঁ, আমার না কত বান্ধবী ছিল। বান্ধবীগুলো হয়তো আজকের দিনে আমার ফোন বন্ধ পেয়ে কি ভাবছে। যাই হোক, বউয়ের ওপর ক্রাশ খাইছি এটা বুঝতে দেওয়া যাবে না। বউয়ের কাছে যেতে কেমন জানি এক অদ্ভুত ভয় ভয় অনুভূতি হচ্ছে। ইতিপূর্বে এমন কখনো আমার হয়নি। বেহায়া মন আমাকে স্মরণ করে দিল, আরে বেটা, তুই তানভীর, ঠিক আছে? তোর কাছে এগুলো কোনো ব্যাপারই না, কিচ্ছু হবে না। আরে বেটা যা। যদিও ভয় পাচ্ছি, তবুও আমার নবস সাহস দিচ্ছে কোনো না কোনো একভাবে। ভয়ে ভয়ে বউয়ের কাছে এসেই পড়লাম। আমি ভয়ে ভয়ে বললাম, আপনার নাম কি? বিয়ে করেছেন আর নাম জানেননি কেন? কি বজ্জাত মেয়ে রে বাবা, নাম জিজ্ঞেস করাতেই এই অবস্থা। এখনো তো বাকি দিনগুলো পড়েই আছে। কি বললেন? বললাম, আপনি খুব ভালো। হ্যাঁ, এইরকম মিষ্টি মিষ্টি কথাগুলো সবসময় বলবেন, কেমন? আপনি মোটেও মিষ্টি না, আর আমি মিষ্টি মিষ্টি কথাও বলতে পারবো না। তবে রে, তোমার একদিন কি আমার 2 দিন। গলা টিপে ধরতে যাবে এমন সময় হুয়াক্থু। কি করলেন এইটা? আপনার গালে বিচ্ছিরি কি এইগুলো? ছি, আমার বমি হবে। ফ্রেশ হয়ে আসুন, নইলে কিন্তু আমি বমি করে দেবো আপনার ওপর। এই রে, না না, বমি করবেন না প্লিজ। আমারও বমি হয়ে যাবে কিন্তু। ফ্রেশ হয়ে আসছি, দাঁড়ান। এই যে ম্যাডাম, নাম কিন্তু এখনো বললেন না। মুচকি একটা হাসি দিয়ে বলে গেল, নীলা। বাহ, প্রশংসা করতেই হয়। মেয়েটি যেমন সুন্দর, তার নামটিও তেমনই সুন্দর, নীলা। চেহারার সাথে মিল আছে। তাকে যত দেখছি তার ওপর আমার ভালোবাসার পরিমাণ বেড়েই চলছে। কও তো, তখন থেকে আমি মেয়ে কিসে যাতা বলছি। ও তো আমার বিয়ে করা বউ, আর আমি ওর স্বামী। নীলা ফ্রেশ হয়ে আসতেই তাকে কেমন যেন আগের থেকে খুব সুন্দর আর মায়াবিনী লাগছে। আসলে প্রকৃত সুন্দরগুলো চেহারার ভিতর নিহিত থাকে, যা কোনো কসমেটিক্স ফুটিয়ে তুলতে পারে না। আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে মুখে মাছি ঢুকবে তো। না, মানে জি। আর ইয়ে করতে হবে না, আমি আপনার বউ। আজ থেকে আমার উপর আপনার অধিকার আছে। যখন ইচ্ছে তাকিয়ে থাকবেন, কিন্তু শর্ত একটাই। কি শর্ত? আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকা যাবে না। তাকিয়ে থাকলে কিন্তু চোখ উপড়ে নিব। জি ম্যাডাম, আপনার কথা মনে থাকবে, কিন্তু আমারও একটি শর্ত আছে। কি সেই শর্ত, বলেন? আমাকে খুব খুব ভালোবাসতে হবে। জি স্যার, আপনাকে আমি খুব খুব ভালোবাসবো। ছোটকাল থেকে শুধু পর্দা করে ভালোবাসাগুলো জমিয়ে রেখেছি। আমি আমার স্বামীকে সব ভালোবাসাগুলো উজাড় করে দেব বলে। আল্লাহর কাছে সেদিন শুকরিয়া আদায় করেছিলাম বখাটে এক ছেলের জীবনে পর্দাশীল বউ দেওয়ার জন্য। সকালবেলা আরামদায়ক কোনো কিছু যদি থেকে থাকে তা হলো ঘুম, কিন্তু ঘুম আর পারতে পারলাম কই। সকাল সকাল আরামের ঘুম হারাম করার জন্য বউ আমার এসে হাজির। সকাল সকাল মেয়েলি কণ্ঠে ডাক শুনলাম,
সে আর কেউ না, আমার বউ নীলা। এই যে মিস্টার, আজান কি আপনার কানে যায় না? তাড়াতাড়ি উঠুন। কি? বললাম আজান দিচ্ছে, তাড়াতাড়ি উঠে মসজিদে যান। ধুর, এখন কেউ ঘুম থেকে ওঠে নাকি? এখন তো ঘুমানোর সময়, আর এখন আমি উঠতেও পারবো না। আজ ঘুম ডে, তুমি জানো না? তোমার ঘুমডের গুষ্টি কিলাই। উঠবেন না পানি ঢেলে দিব? এই এই, কি কি করছো এগুলো? হ্যাঁ, আসো, আমরা দুজন একসাথে ঘুমাই। উঠবেন না? দাঁড়াও দাঁড়াও, উঠছি। কি আর করার, আগে সকাল 8টার সময় আমার জননী এসে অত্যাচার করতেন, আর এখন তার বৌমা ওরফে মিস নীলা, তার থেকে প্রমোশন নিয়ে তিনি এখন আমাকে সকাল ভোর 4টার সময় ডাকেন। সবাই আমার ওপর কেমন অত্যাচার করে দেখেছেন। সেই সাথে আজ পবিত্র জুমার দিনের সাথে পবিত্র ঘুমের দিনও বটে। কেউ আমার কষ্ট বুঝে না। না, সকালে ঘুমটা আর বউয়ের অত্যাচারে পারা হলো না। ওয়াশরুম থেকে অজু করে এসে দেখি পাঞ্জাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নীলা। কি এইগুলো? দেখতে পাচ্ছ না? তুমি এখন এগুলো পরে নামাজ পড়তে যাবে। কি? আমি এগুলো পরে যাব? পাগল হয়েছ নাকি? হ্যাঁ, আমি পাগল হয়েছি। তোমাকে এগুলো পরেই যেতে হবে। কিন্তু কি আর করার, যদিও আমি কখনো পাঞ্জাবি পরি না, তবে এখন পড়তে বাধ্য। ওই যে একটা কথা আছে, কপালের নাম গোপাল। কপালে থাকলে যা হয় আর কি। এতক্ষণ ধরে আমার সাথে যা কিছু হচ্ছে সবই আমার কপাল। নীলা যে নাকে হ্যাঁ বানিয়ে ছাড়বে, তাই কোনো ভূমিকা করার ইচ্ছা আমার ছিল না। কারণ বললেও কোনো কাম হতো না, পাঞ্জাবি পরিয়েই আমাকে ছাড়তো। তাই আমিও ভদ্র ছেলের মতো কোনো ভূমিকা না করেই পাঞ্জাবি পরে নিলাম। নিজেকে নিজের দিকে তাকাতেই চমকে উঠলাম। বেশ তো, পাঞ্জাবি পরলে নিজেকে এত সুন্দর লাগে, এইভাবে আগে কখনো দেখিনি তো। আজ পাঞ্জাবি না পরলে হয়তো কোনোদিন জানাই হতো না পাঞ্জাবি পরলে নিজেকে এত সুন্দর লাগে। শুধু আমি না, পাঞ্জাবি পরলে সব ছেলেকেই অনেক কিউট আর অসম্ভব সুন্দর লাগে। তাই মনে মনে নীলাকে অনেক অনেক ধন্যবাদ দিলাম। প্রকাশ করা ভাষা আমার ছিল না, কারণ এই ব্যাপার নিয়ে নীলাকে অনেকগুলো কথা শুনিয়ে ফেলেছি। সকালবেলা বউয়ের এমন অত্যাচার, তার ওপর রাগ থাকলেও রাগটি এখন আর দীর্ঘ করতে পারলাম না। রাগটি এখন শরবতে পরিণত হয়েছে, তাই ওর সাথে একটু রোমান্টিক হতেও ইচ্ছে করছে। ও হ্যালো মিস নীলা, টুপিটা কোথায় রাখছো? তোমার জামাইয়ের খেয়াল রাখতে পারো না? এই যে মিস্টার, আপনার সামনেই তো। ওহ, তো টুপিটাকে পরিয়ে দেবে শুনি। তাড়াতাড়ি টুপিটা পরিয়ে দাও। এই নাও। নীলা যেই টুপিটা পরিয়ে দিতে লাগলো, তাকে আলতো করে জড়িয়ে পাশের দেওয়ালে ধরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিতেই নীলা বলল, এই এই, কি করছো? কেউ দেখে ফেলবে তো। কই আবার কি করছি? আমি আমার বউকে আদর করছি। হইছে হইছে, নামাজের নামে খোঁজ নাই আহ্লাদ। এখন আর আপনাকে ভালোবাসতে হবে না। আপনার নামাজের জামাত দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সালাত আদায় করে আসুন। ফজরের সালাত আদায় করে মনে হচ্ছে মন মাইন্ড ফ্রেশ হয়ে গিয়েছে, আর অনেক ভালো লাগছে। সেই সাথে সকালবেলার মুক্ত ফুরফুরা বাতাসগুলো গায়ে লাগিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসেই দেখি বউ কোরআন তেলাওয়াত করছে। রীতিমতো তার এরকম মধুর কণ্ঠে তেলাওয়াত শুনে আমি তো অবাক। এটা কি আমার বউ নীলা? হ্যাঁ, এটা তো নীলাই। সে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, আগে কখনো বলেনি তো। সে যাই হোক, তার কণ্ঠে যতই কোরআন তেলাওয়াত শুনছি ততই যেন শুনতে ইচ্ছে করছে। তার তেলাওয়াত শুনে আমার মন প্রশান্ত হলো। তাই কোনো শব্দ না করেই ভালো মতো কোরআন তেলাওয়াত শোনার জন্য নীলার কাছে চুপটি করে বসে কোরআন তেলাওয়াত শুনছিলাম। নীলা মুচকি হেসে দিয়ে বলে উঠল,
এই, কি করছো এখানে বসে? এত মনোযোগ দিয়ে কি শোনা হচ্ছে শুনি? কি আবার শুনবো? আমার বউয়ের মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছিলাম। বউ আমার লজ্জাতে লাল হয়ে বলল, কেন, আপনি কোরআন তেলাওয়াত পড়েন না? না, মানে শেখা হয়নি আর কি। ভাবছি আমার লক্ষ্মী বউটির কাছ থেকেই কোরআন তেলাওয়াত শিখতে হবে। আর কোরআন তেলাওয়াত শিখবই বা কেমন করে বলেন? আমি আগে কত ভালো ছেলে ছিলাম আপনারা তো জানেনই। সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো 2 থেকে 3টা গার্লফ্রেন্ড ছিল। থুক্কো, কি বলতে কি বলি, ঘরে আমার বউ থাকতে আবার গার্লফ্রেন্ড বলি? যারা ছিল সব বান্ধবী এখন। আমার পোড়া কপাল ডারে আল্লাহ একখানা বউ মিলাই দিছে। বাসর রাতেই বউ আমার ওয়াদা করাইছে, আর কোনো মেয়ের দিকে তাকানো তো দূরে থাক, তাদের ধারে কাছে যেন না যায়। বউ আমার স্পষ্টভাবে বলে দিয়েছে, আগে যা করছেন করছেন, এগুলো যেন নেক্সট টাইম আর কোনোদিন না শুনি। তাই আমিও ভালো হয়ে গেলাম, আর কোনো মেয়ের দিকে তাকাইনি। তাকালে তো বুঝতেই পারছেন, আপনার ভাবি যে জিনিস মাইরি, ভালোর ভালো মন্দর জম। ময়দাতে পানি ঢালার মতো অবস্থা করবে। বুঝতেই পারছেন ময়দাতে পানি ঢাললে কি অবস্থা হতে পারে। আমার কাছে শিখতে হলে কিন্তু পড়া না পারলে মার দেব। মনে মনে বিড়বিড় করে বললাম, আপনার হাতের মার খেতেও মিষ্টি লাগবে। ওই, কি বললা? কই কি বললাম? মারলে তো আমি ব্যথা পাবো। মারার পর আপনার একটা পরশ এঁকে দিতে হবে, কেমন? তাহলে ব্যথাটা আর বেশিক্ষণ থাকবে না, তাহলেই আমার সব ব্যথা দূর হয়ে যাবে। যা, ওইসব আমি পারি না। কথাটি বলতেই আমি তার কপালে একটা দিয়ে দিলাম লম্বা করে। এই যে, কি করলেন এটা? বারে, তুমি তো বললে তুমি নাকি পরশ আঁকতে পারো না, তাই শিখাই দিলাম। ওই, তুমি এত ফাজিল কেন? কি করে হবে তুমিই বলো? আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তার সাথে করব না অন্য কারোর সাথে? কথাটি বলা শেষ হতে না হতেই আমার 2টা ঠোঁট অফ হয়ে গেল। বুঝতে আর বাকি রইল না, ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই রে, এখানে কি করছেন আপনারা? হ্যাঁ, স্বামী স্ত্রীর একান্ত ব্যাপার এইগুলো, বোঝেন না মিয়া? বুঝলে বুঝেন, না বুঝলে মুড়ি খান। ভাবতেই অবাক লাগছে, কি ছিলাম আর কি হলাম। যে ছেলেকে দেখে কি না এলাকার বিগ মাফিয়া ভাই ব্রাদার ভয় পাই, সে আমি কি না আজ নিজের বউকে ভয় পাই। তার কথা মতো নিয়মিত সালাত আদায় করা, প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করা, ঠিকমতো খাওয়া দাওয়া করা, শরীরের যত্ন নেওয়া, তার এরকম কেয়ারিং শেয়ারিং রাগ অভিমানগুলো যেন তার প্রতি আমার ভয়টা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। তাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে। নতুন রঙে নতুন বর্ণে আমি যে বারবার প্রেমে পড়েছি তার। এরকম মিষ্টি একটা বউয়ের ভালোবাসা থেকে দূরে থাকতে আমি মোটেও রাজি নই। তাই বউয়ের ভালোবাসা পেতে আমি তার হুকুমগুলো অক্ষরে অক্ষরে মানি। আর দিন শেষে দুজনে মিলে পাশাপাশি বসে দূর আকাশে চাঁদের আলো গায়ে মেখে সারাদিনের গ্লানিগুলো দূর করি। সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া, এটা এখন নিত্যদিনের অভ্যাস। কি আজব, কোনো এক বিশেষ ব্যক্তিত্বর উক্তি পড়েছিলাম, ছেলেদের পাগল করার জন্য নাকি মেয়েদের মুখের শুধু একটু মুচকি হাসি যথেষ্ট। আমিও তো আর ব্যতিক্রম হয়নি। আর আমায় যে পাগল করেছে সে তো আমার বিয়ে করা বউ নীলা। তার সাথে সারাদিন দুষ্টু মিষ্টি ভালোবাসা আর ছোট্ট ছোট্ট ভালোবাসার খুনসুটিগুলো তো সাথে ফ্রি। সারাদিনে লেগে থাকেই সিডর, আই লাভ, নার্গিসের মতো ভয়াবহ হালকা মিষ্টির ঝগড়াঝাঁটি। বলতে পারেন তার সাথে দুষ্টুমি না করলে পেটের ভাত হজমে হয় না। নীলা, ওই নীলা, আজ কী বার তোমার মনে আছে? হ্যাঁ জি জনাব, আজ শুক্রবার, খুব ভালোভাবে মনে আছে। এটা বিশেষভাবে মনে রাখার তেমন কিছু নেই। হাই হাই, কি বলো? আজ না আমার সাথে তোমার ঘুরতে যাওয়ার কথা ছিল?
এত তাড়াতাড়ি ভুলে গেলে সব কিছু? সেই কবে থেকে ঘুরতে যাবে, আমার 12টা বাজিয়েছ, আর এখন বলছো যাবে না? এই যে মিস্টার, আমি মিথ্যুক কারোর সাথে ঘুরতে যাই না। হঠাৎ বউয়ের সুরটা এমন পাল্টে যাওয়ার কারণটা কি ভাবতে লাগলাম। আর কোনো ভুল আছে কি না দীর্ঘ 15 মিনিট ভাবার পর বুঝতে আর বাকি রইল না বউ আমার ওপর কেন তো রেগে তর্ক করছে। আসলে সকালে আমার প্যান্টের পকেটে সিগারেট দেখেছে তো, তাই এমন রেগে আগুন হয়েছে। মেয়ে মানুষ বলে কথা, জানেনই তো, বোঝে কম, চিল্লাই বেশি। ওই মিয়া, আপনারা কি ভাবছেন আমি সিগারেট খাই? আরে না, বিষয়টি আসলে যেমনটি ভাবছেন তেমনটি না। অনেকদিন পর পুরান দোস্ত আমার জাক্কুর সাথে দেখা হয়, তাই কৌশল বিনিময় করার জন্য বন্ধু আমাকে একটা গলিপ সিগারেট বের করে দিল। এই নে দোস্ত, সিগারেট খা। না রে, এসব খাওয়া বাদ দিছি। তোর ভাবি জানতে পারলে আমাকে আর আস্ত দেখবি না। ধুর, ভাবি কই থেকে জানবে? একটু ধোয়া উড়াইলে তেমন কোনো ক্ষতি হবে না। খাইয়া দেখ এক টান, ভালো লাগবে। না রে দোস্ত, তোর ভাবিরে কথা দিছি, এগুলো আর কোনোদিন খাবো না। আরে নে নে, ভালো লাগবে, খাইয়া দেখিস। বলেই প্যান্টের পকেটে দিয়ে চলে গেল। আমার আর সিগারেটটা ফালাই দিতে মনে ছিল না। এই সুযোগে বউ আমার উল্টোপাল্টা বুঝতে শুরু করে দিছে। সেই সাথে সকালবেলা বউ আমার কাপড় চোপড় পরিষ্কার করতে গিয়ে আমার প্যান্টের পকেট থেকে একটা গলিপ সিগারেট উদয় করেছে। ল্যাও ঠেলা, কিভাবে এখন বোঝাই আল্লাহর নাসরবান্দিরে? যতই বোঝাই ততই উল্টা বোঝে। আমি একটা কথা বললে সে 10টা কথা শোনায়। যাক, শেষমেশ বোঝাইতে পারছি, তবে অভিমানটা এখনো ভাঙাতে পারিনি। আমার টুনটুনি, বাবুই, শালিক, পেঁচা, থুক্কো, কি বলতে কি কই, আমার ময়না, চলো না আজ দুজন কোথাও থেকে ঘুরে আসি। ও হ্যালো মিস্টার, আমি কিন্তু আপনার বলে দিয়েছি মিথ্যুক কারোর সাথে ঘুরতে যাব না। তোমার না অনেক বান্ধবী, ওদের সাথে যাও না ঘুরতে, আমার কি দরকার? বউ যখন যাবে না তখন আর কি করার, দেখি পুরনো বান্ধবীদের ট্রাই করে কোনো পার্কের কোনো চিপাই চাপাই যাওয়া যায় কি না। নীলা কলার ধরে বলল, ওই কি বললি? না মানে তুমি যেতে চাচ্ছ না তাই আর কি। এই যে মিস্টার, ঘরে বউ থাকতে বান্ধবীদের সাথে ঘুরতে যাবে? মিস্টারকে একটু শাড়ির আঁচলের তলে রাখলেই তো পারো। আঁচলের তলে সারা জীবনই তো রাখতে চাই, কিন্তু মিস্টার যে বড্ড জ্বালায়। জ্বালাবেই তো, মিস্টারও যে তার বউকে একটু বেশি ভালোবাসে। ফজরের আজান আর বউয়ের মিষ্টি ডাক শুনেই প্রতিদিন সকালের ঘুমটা ভাঙে। সেই সাথে ফজরের নামাজ পড়ে এসে দুজনের কোরআন তেলাওয়াত আর এক কাপে দুজনার চায়ের চুমুকেই আমাদের দিনটি শুরু হয়। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। গানে গানে সবাই